হাসিনার প্রশ্ন, বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রধানমন্ত্রী কে হবে? এবং এই প্রশ্নের জবাবে বিএনপি দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছে যে তারেক রহমান সাহেবই হবেন দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রধানমন্ত্রীর প্রার্থী। তো এই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে নিদারুণ একটা উত্তেজনা দেখা দিয়েছে এবং তারেক রহমান কেন্দ্রিক যে বলয়টি রয়েছে তারা যথেষ্ট উদ্বেলিত। অনাগত দিনে কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু তারেক রহমানের যারা বন্ধু বান্ধব রয়েছেন কিংবা তার সঙ্গে যে সকল তরুণরা খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন, তার সঙ্গে টেলিফোনে কথা বলেন, তো তারেক রহমান সাহেব যাদেরকে ফোন করেন, SMS দেন, তো সেই সমস্ত লোকদের জীবনে একটা নিদারুণ বসন্ত এসে গেছে। তারা স্বপ্ন দেখছে যে অনাগত দিনে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, যারা প্রধানমন্ত্রীর বন্ধু, তারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন, প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তাদেরকে টেলিফোন করেন, তাদের সঙ্গে চ্যাট করেন, তাদের সঙ্গে SMS দেন এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন। তো এই যে সুখ স্বপ্ন, এই সুখ স্বপ্নে বাংলাদেশের এরকম তারেক রহমান সাহেবের সঙ্গে অনেক বিএনপির তরুণ তুর্কির সম্পর্ক রয়েছে। অনেক ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যায়ে শত শত নয়, হাজার হাজার নয়, প্রায় লাখ খানিক লোকজন রয়েছেন, তরুণরা রয়েছেন, যারা সারা বাংলাদেশে নিয়মিতভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে বছরে একবার হলেও তারা যোগাযোগ রক্ষা করেন। তো এই লোকগুলোর মধ্যে এক ধরনের উদ্দীপনা চলে এসছে, পাওয়ার চলে এসছে যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে তার খাতির আছে, তার যোগাযোগ রয়েছে। তো এই যে একটি ঘটনা ঘটে গেল, এটি অনেকটা রাজনীতির অগ্নুৎপাতের মতো ঘটনা এবং সেই ঘটনাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে ঘটে গিয়েছে। এখন এটির যে আফটার ইফেক্ট বা পরিণতি কি হয় এটি ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু বাস্তবতা হলো এই প্রধানমন্ত্রীর প্রশ্ন করার পর বিএনপির অনেক উপকার হয়েছে, তারেক রহমানের আরো বেশি উপকার হয়েছে এবং তারেক রহমান সাহেবের যে সমস্ত লোকজন তার সঙ্গে যোগাযোগ করতেন তাদের মধ্যে এক ধরনের সুখ সুখ ভাব চলে এসছে, স্বপ্ন স্বপ্ন ভাব চলে এসছে এবং তারা ভবিষ্যতে যে কোনো কর্ম করার ব্যাপারে আগের যে কোনো সময়ের চাইতে আরো বেশি আন্তরিক হবেন, আরো বেশি স্বপ্ন বিলাসী হবেন এবং নিজেদের যে দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা তারা দলের জন্য নিয়োজিত করেছিল সেই ক্ষেত্রে কিছুটা হলো তারা বাড়িয়ে দেবেন। এর কারণ হলো অনেক লোক আছে যারা আসলে কিছু চায় না, তারা চায় যে ক্ষমতাসীন একজন লোকের সাথে তাদের যে সম্পর্ক রয়েছে, তাদের যে লেনাদেনা রয়েছে কিংবা তাদের প্রিয় একজন লোক ক্ষমতার সিংহাসনে বসছে, এতেই কিন্তু অনেকে খুশি। উদাহরণ হিসেবে আমি আমার নিজের কথা বলতে পারি, যেমন আমি ব্যবসা বাণিজ্য করি 91 সন থেকে। আওয়ামী লীগ যখন 1996 সনে ক্ষমতায় এলো তখন এই যে বর্তমান প্রধানমন্ত্রী তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল এবং যারা ওই সময়টাতে মন্ত্রী মিনিস্টার হয়েছেন তাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু বাস্তবতা হলো 1996 থেকে 2001 সন পর্যন্ত আমি একদিনের জন্য কোনো মন্ত্রী, MP তাদের সঙ্গে টেলিফোনে কথা বলিনি, আওয়ামী লীগ অফিসেও যায়নি। কিন্তু আমার মধ্যে এক ধরনের একটা তৃপ্তি ছিল যে যেহেতু আমি ছাত্রলীগ করেছি এবং দলের অনেকের সাথে সম্পর্ক তারা ভালো আছে, এতেই আমার সুখ ছিল। এর কারণ হলো আমার যে ব্যবসায়িক জীবন এটি সেই 1996 থেকে 2001 পর্যন্ত এই ব্যবসায়িক জীবনের স্বর্ণ সময় ছিল তখন। এবং আমি যে ব্যবসা বাণিজ্য করতাম বা করি এগুলোর জন্য আসলে কোনো সরকারি আনুকূল্য দরকার নেই, কারো সাহায্য এবং সহযোগ দরকার নেই, কেবলই মাত্র নিজের দক্ষতা, অভিজ্ঞতা, মূলধন বিনিয়োগ এগুলোর উপরে এই ব্যবসার যে সফলতা নির্ভর করে। ফলে আমি আমার ব্যবসা নিয়ে এতটা তৃপ্ত ছিলাম এবং এতটা ব্যস্ত ছিলাম যে আমার কোনো দলীয় কোনো কর্মকাণ্ডে যাওয়ার কোনো প্রয়োজন হতো না, দরকার হতো না। কিন্তু আমি আমার অবস্থানে থেকে এক ধরনের আনন্দ অনুভব করতাম। তো একইভাবে বিএনপির মতো একটা বৃহৎ দলেও আমার মতো এরকম লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা হয়তো কোনোদিন বিএনপি ক্ষমতায় যদি আসবে না বা বিএনপির কোনো অনুকম্পা তাদের দরকার হবে না, কিন্তু তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হোক, বিএনপি ক্ষমতায় আসুক, এটি অনুভব করে অনেক লোক যার যার অবস্থানে একটা সুখী অবস্থায় থাকবে। তো সেই সমস্ত লোকের মধ্যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ফলে নিদারুণ একটি সাড়া পড়ে গিয়েছে। তো যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে অনাগত দিনে জনাব তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী পদের প্রার্থী এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তিনিই হবেন বাংলাদেশের
প্রধানমন্ত্রী, এবং এই কথাটি শুনতে খুব ভালো লাগছে, বলতে খুব ভালো লাগছে, এবং এই কথা নিয়ে বিএনপির মধ্যে রীতিমতো নাচানাচি শুরু হয়েছে, এবং তার প্রতিক্রিয়াটা আওয়ামী লীগে কতটা নেতিবাচক হয়েছে তার প্রমাণ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবার প্রতিক্রিয়া জানানো হয়েছে। তিনি যেটি বলেছেন সেটি হলো যে তারেক রহমান সাহেব কিভাবে প্রধানমন্ত্রী হবেন, কেননা তিনি তো যখন এই বাংলাদেশ থেকে চলে গিয়েছেন 1/11 সময়, তখন তো তিনি মুচলেখা দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করবেন না। তো এই যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিলেন, এটি নিয়ে আবার বিএনপি নতুন বিতর্ক শুরু করবে। তখন তারা বলবে 1/11 সময় তো আব্দুল জলিল সাহেব মুচলেখা দিয়েছিলেন, ওবায়দুল কাদের সাহেব তো বলেছিলেন আর জীবনে রাজনীতি করিব না, বা আমি এই যে কারাগার থেকে যে শিক্ষা গ্রহণ করলাম সারা জীবন আমার রাজনীতির পাঠশালা হয়ে থাকবে। তোনার কি সেই পাঠশালা উনি সেগুলো রেখেছেন? রাজনীতিবিদদের যে বক্তব্য, কথাবার্তা, এটা স্থানকাল পাত্রভেদে এটা পরিবর্তন হয়ে যায়। যেমন তারেক রহমান সাহেব মুচলেখা দিয়েছেন, ভালো কথা। উনি কি মুচলেখা দিয়েছেন? উনি রাজনীতি করবেন না। তো এখন উনি বাংলাদেশে রাজনীতি করবেন না নাকি ইংল্যান্ডে গিয়ে রাজনীতি করবেন না, এই ব্যাপারে মুচলেখায় বিস্তারিত কিছু বলা আছে কিনা এটি নিয়ে কিন্তু বিএনপি প্রশ্ন করতে পারে যে ঠিক আছে, ওই মুচলেখার মধ্যে কি লেখা হয়েছে। তিনি কি বলেছেন যে আমি কোনোদিন আর বাংলাদেশে রাজনীতি করব না, কিন্তু তিনি যদি বলেন যে আমি বাংলাদেশে এসে রাজনীতি করব না, সেটা এক ধরনের কথা। আর উনি যদি বলেন যে না, আমি বাংলাদেশে রাজনীতি করব, বাট আমি লন্ডনে বসে করব, তাহলে তো তিনি সেই মুচলেখার যে বক্তব্য সেখান থেকে তিনি ওয়াদা ভঙ্গ করেননি। এবং শহীদ প্রেসিডেন্ট, উনি বলতে পারেন যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। ওখানে যে মুচলেখায় যেভাবে লেখা আছে তার সঙ্গে আমি লন্ডনে বসে বর্তমানে যেভাবে রাজনীতি করছি তার কোনো মিল নেই। এটি গেল ওনার প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হলো যে উনি যে মুচলেখাটা দিয়েছিলেন সেটার সঙ্গে শর্ত ছিল, নিঃসন্দেহে ইমপ্লাইড গোপনীয় শর্ত ছিল এবং প্রকাশ্য শর্ত ছিল। সেই শর্ত হলো তাকে হয়রানি করা হবে না, এবং তার মান সম্মান নিয়ে টানাটানি করা হবে না, এবং তিনি যাতে সুন্দরভাবে থাকতে পারেন, তার নিজের যে সহায় সম্পত্তি রয়েছে, তারপরে তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, যা কিছু রয়েছে সবগুলো তিনি পরিচালনা করতে পারবেন। কিন্তু সেটি তো রক্ষা করা হয়নি। তিনি চলে যাওয়ার পর তাকে নিয়ে বদনাম করা হচ্ছে, তাকে গালাগালি করা হচ্ছে। এখন এগুলো তো তাকে উত্তর দিতে হবে, এবং উত্তর দিতে গেলেই তো রাজনীতি এসে যায়। এরপরে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে। এটা তো মুচলেখার মধ্যে কথা ছিল না যে তুমি বিদেশে চলে গিয়ে রাজনীতি করবে, আপনি বিদেশে গিয়ে রাজনীতি করবেন না, বাংলাদেশ সম্পর্কে কোনো কথাবার্তা বলবেন না, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আপনার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিতে থাকবো, আপনাকে চোর বলতে থাকবো, আপনাকে খাম্বা বলতে থাকবো, আপনার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে থাকবো, কিন্তু বিনিময়ে আপনি যে মুচলেখা যেটা দিয়েছেন সেটি আপনি রক্ষা করবেন। এই ধরনের কোনো শর্ত কিন্তু সেখানে নাই। তো কাজেই মুচলেখা যদি দিয়ে থাকেন, তো মুচলেখার যে ইমপ্লাইড শর্তগুলো ছিল কিংবা যে লিখিত শর্তগুলো ছিল, সেইগুলো যেহেতু মুচলেখা যারা নিয়েছেন তারা ভঙ্গ করেছেন, ফলে তারেক রহমান সাহেবের জন্য এখন আর সেই মুচলেখা ইসলামের দৃষ্টিতে বা ল অফ কন্ট্রাক্টের দৃষ্টিতে বা যেভাবেই বলেন না কেন, সারা দুনিয়ার যে আইন কানুন রয়েছে সেই দৃষ্টিতে এখন আর সেটি বলবৎ নেই। এই হলো দ্বিতীয় যুক্তি। এরপরে তিনি আরেকটি কথা বলতে পারেন, চমৎকার একটা কথা। সেটি হলো যে আমি মুচলেখা দিয়েছি রাজনীতি করব না, তা আমি তো আসলে রাজনীতি করছি না, আমি বিএনপি পরিচালনা করছি দূরে বসে বসে। রাজনীতি করছে মির্জা ফখরুল সাহেব, রাজনীতি করছে রিজভী আহমেদ, রাজনীতি করছে আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব নোমান সাহেব রাজনীতি করছে, মির্জা আব্বাস করছে, এশরাক করছে, এশরাক ইঞ্জিনিয়ার এশরাক সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে, উনি করছেন। এরপরে দলের যারা তরুণ তুর্কি রয়েছেন, মোয়াজ্জেম হোসেন আলাল রাজনীতি করছেন, গয়েশ্বর রায় রাজনীতি করছেন। আমি তারেক রহমান রাজনীতি করছি না, আমি এদেরকে পরিচালনা করছি। মুচলেখার মধ্যে তো এমন কোনো কথা বলা নাই যে আপনি রাজনীতি যারা করবেন বাংলাদেশে তাদেরকে পরিচালনা করতে পারবেন না, আপনি তাদের নেতা হতে পারবেন না। ফলে আমি রাজনীতি করছি না, রাজনীতিবিদ যারা রয়েছেন, জাতীয়তাবাদী রাজনীতিবিদ, তাদের নেতৃত্ব দিচ্ছি এবং তাদের পরিচালনা করছি, এই কথাটাও তিনি বলতে পারেন। এর বাইরে তিনি আরেকটি কথা বলতে পারেন যে আমি মুচলেখা দিয়েছি রাজনীতি করব না, কিন্তু অনাগত দিনে যদি আমি আরকে প্রধানমন্ত্রী বানানো হয়, আমি যদি প্রধানমন্ত্রী হই, কিংবা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব না, এই কথা তো আমি কোথাও বলিনি। তো এটাও কিন্তু ওনার অত্যন্ত স্ট্রং একটা যুক্তি যে ঠিক আছে আমি রাজনীতি করবো না, ভালো কথা, কিন্তু এখন আমি প্রধানমন্ত্রী হব না, আমি তো এই ধরনের কোনো মুচলেখা দেইনি, আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। এবং অনাগত দিনে যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে এবং সেখানে বিএনপি যদি তাকে মনোনয়ন দেয়,
এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেয়, তাহলে জনাব তারেক রহমানের কি করার আছে বলেন? সে তো একজন নিরপরাধ, একেবারে অসহায় একজন ব্যক্তিত্ব। এত বড় একটা দল যদি তার কাঁধে প্রধানমন্ত্রীর মতো গুরু দায়িত্ব দিয়ে দেয় এবং সেই দায়িত্ব যদি তিনি এড়িয়ে যান, তাহলে তো আপনারাই আবার বলবেন যে এটা কি ধরনের মানুষ। সারা বাংলাদেশের মানুষ যখন তাকে নেতা হিসেবে যাচ্ছে, আর তিনি তখন লন্ডনে বসে প্রবাস জীবনে থেকে তিনি আনন্দ ফুর্তি করছেন, দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কোনো চিন্তা করেন না। জিয়া রহমান সাহেবের যে উত্তরাধিকার যিনি রয়েছেন, তার কাছ থেকে তো এরকম দায়িত্বহীনতা আশা করা যায় না। তো এই বিষয়গুলো তো তারেক রহমান সাহেব বলতে পারেন যে আপনাদের সঙ্গে আমি যে মুসলেখা দিয়েছি, সেই মুসলেখার মধ্যে প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই ধরনের কোনো মুসলেখা নেই। এর বাইরে তিনি আরো কতগুলো প্রশ্ন করতে পারেন। সেটি হলো যে ওই যে মুসলেখাটা কথা বলা হয়েছে, ওটি এখন কোথায় আছে এবং সেই মুসলেখাটা কার কাছে আছে, সেই মুসলেখাটা কোন সালে কত তারিখে নেওয়া হয়েছিল, কেন নেওয়া হয়েছিল এবং কেন দেওয়া হয়েছিল। তিনি আরো প্রশ্ন করতে পারেন যে এই ধরনের মুসলেখা বাংলাদেশে আর কয়টা আছে এবং সেগুলো কোন জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এই বিষয়গুলো তিনি প্রশ্ন করতে পারেন। অথবা তিনি ভুলে যেতে পারেন যে সেই সময়টাতে তিনি তো মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন, এবং তিনি যে মুসলেখা দিয়েছেন সেখানে কি তার স্বাক্ষর দেয়া আছে, নাকি তার টিপসই দেয়া আছে, নাকি তার হাত দিয়ে তাকে জোর করে লেখানো হয়েছে। এবং সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তিনি প্রশ্ন করতে পারেন, অথবা তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন যে ওই যে মুসলেখার যে বক্তব্য এবং ওই লেখাটা আমার হাত দিয়ে আমি লিখিনি, অথবা আমাকে লেখানো হয়েছে জোর জবরদস্তি করে, যে আইনের দৃষ্টিতে কোনো অবস্থাতেই এটি গ্রহণযোগ্য নয়। এর বাইরে আরেকটি যেটা আসে সেটা হলো মুসলেখা যে শব্দটি, এটি আইনের দৃষ্টিতে কখনই গ্রহণযোগ্য হয় না। এর কারণ হলো যখন আপনি কোন একটি বিষয় বলবেন, এটা একটা কনসিডারেশন থাকে। অর্থাৎ আমি মুসলেখা দেব, সেই মুসলেখা দেওয়ার সামনে এবং পেছনে আমার স্বার্থ সংশ্লিষ্ট কতগুলো বিষয়ে থাকবে। অর্থাৎ আমি কেন মুসলেখা দেব, অর্থাৎ আমি যদি মুসলেখা দিয়ে থাকি তাহলে কোনো স্বার্থের বিনিময়, কোনো সুযোগের বিনিময়, যেটি আমার জন্য খুব অপরিহার্য এবং আমার জন্য খুব লোভনীয়, সেই ক্ষেত্রে আমি মুসলেখা দিলাম যে আমাকে যদি এটা দেয়া হয় আমি বিনিময় এটা দিলাম। তো সেই ক্ষেত্রে যদি আপনি কোন একজন মানুষকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেন, তাকে দেশ থেকে বের করে দেন, কিংবা তার উপর অত্যাচার চালান, তাহলে তার যে কনসিডারেশন তো হলো না। এক্ষেত্রে তার প্রতি যে আচরণ করা হলো সেই কারণে আপনার বিচার হবে, অর্থাৎ যারা মুসলেখা নিয়েছে তাদের বিচার হবে। কিন্তু যদি এমন হতো যে আমি এই 100 কোটি টাকা পেলাম, বিনিময়ে আমি এই রাষ্ট্রীয় সম্পত্তি পেলাম, বা আমাকে এই সুযোগ সুবিধা দেওয়া হলো, আর এর বিনিময়ে আমি এই মুসলেখা দিলাম, সেই ক্ষেত্রে আইনের দৃষ্টিতে এটি কনসিডারেবল, এটি জাস্টিফাইড। কিন্তু আনকন্ডিশনাল কোনো মুসলেখা হয় না। আর অত্যাচার বা জুলুম বা কাউকে যদি বাধ্য করে কোনো মুসলেখা দেওয়া হয়, সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে কিংবা নৈতিক দিক থেকে কার্যকর হয় না। তো এখন প্রধানমন্ত্রী যে প্রশ্ন করেছেন বা প্রধানমন্ত্রী যে উত্তর দিয়েছেন, এটি নিয়ে যদি বিএনপির যারা লোকজন রয়েছেন, যারা হয়তো আমার চেয়ে আরো ভালো কথা বলতে পারেন, যাদের হাতে মাইক রয়েছে, দলের প্যাড রয়েছে, এবং যারা বক্তব্য দিলে দেশের কোটি কোটি জাতীয়তাবাদী মতাদর্শের লোকজন শুনেন, তারা যদি এই কথাগুলোকে ধারাবাহিকভাবে তারা টকশোতে বলেন, লেখালেখি করেন, পত্রপত্রিকা প্রচার করেন, কিংবা যার যার যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই প্ল্যাটফর্মে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, তাহলে এই যে 2022 সনের যে সময়টি যাচ্ছে, এই সময়ের যে রাজনীতি, এই রাজনীতিতে যথেষ্ট বিনোদন সৃষ্টি হবে। এবং যারা এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন, সেই প্রশ্নের মাধ্যমেই হাসতে খেলতে বিনোদনের মধ্যেই জাতি অনেক কিছুর জবাব পেয়ে যাবে এবং অনেক বিষয় মীমাংসা হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডিসেম্বর মাসের 25 তারিখে জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর পুরো যে রাজনীতি, সেই রাজনীতির হিসেব একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে। যারা বিএনপি সমর্থক করেছেন তাদের আনন্দের সীমা নেই। বিএনপির বাড়িতে বাড়িতে ঈদের আনন্দ, বিএনপির যারা প্রার্থী তাদের সবার বাড়িতে যেন পূর্ণিমার চাঁদের হাট বসেছে।
সবাই ধরিয়ে নিচ্ছে, একেবারে কনফার্ম এমপি হয়ে যাচ্ছে, কনফার্ম মন্ত্রী হয়ে যাচ্ছেন। তারপর তাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। তো সেই প্রধানমন্ত্রী হলে তার অভিষেকটা কেমন হবে? তিনি কি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর সেই গণসংবর্ধনায় অংশ নেবেন 300 ফিটে আবার, নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন? এটি নিয়ে মানুষ কিন্তু চিন্তা ভাবনা করছে যে নর্মালি নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন টেলিভিশনে। তো যেহেতু তিনি দেশ নায়ক, তারপরে জনমানুষের নেতা, তো তার যে অভিষেক, সেই অভিষেক যদি আগের মতো 300 ফিটে হয় তাহলে এটা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা হবে। এইরকম চিন্তা ভাবনা বিএনপি যারা নেতাকর্মী তারা কিন্তু করছেন। আর যেহেতু বিএনপির হাতে অনেক মাইক, 35% লোক বিএনপি করে, তো এই 10 মুখে যখন এই সকল কথাবার্তা আলোচনা হচ্ছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে যখন এই জিনিসগুলো প্রচারিত হচ্ছে, তখন প্রশাসনে একটা ধাক্কা লাগছে। এবং আপনি জানেন যে আমাদের দেশের প্রশাসন সবসময় সরকারের দালালি করে, ক্ষমতার দাবিদারি করে, এবং ক্ষমতা যার কাছে যায় তাকে রীতিমতো তোয়াজ তদবির করা, স্যার ডাকা, ম্যাডাম ডাকা, পা ধরে কদমবুচি করা, মানে এটা আমাদের প্রশাসনের একটা অভ্যাস হয়ে গেছে। এটা কেন? এটা একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেওয়া দরকার। সবসময় আমরা আমলাদেরকে দায়ী করি। আমাদের সমাজে চিন্তা করুন যে এখন যারা আমলা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের সন্তান। তো এই সন্তানটি প্রথমত ভালো ছাত্র। ভালো ছাত্রের কতগুলো অভ্যাস থাকে। ভালো ছাত্র হলো তারা যেদিকে কনসেন্ট্রেট করে মন, ওর বাইরে অন্যদিকে মানে গান হয়ে গেল, ভেঙে তছনছ হয়ে গেল, তাতে তাদের কোনো খোঁজখবর থাকে না। তো সেদিকে তাদের চাকরিটা বাঁচাতে হবে। এর বাইরে তাদের কতটা সম্মান গেল, লোকজন তাদেরকে কি বলল, কি গালাগালি করলো, তাদের কতটা ক্ষতি হলো, ব্যক্তিত্ব রইল না গেল, এসব নিয়ে যারা আমলার রয়েছেন তারা কখনো ভাবে না। ওই যে শৈশব থেকে তাদের ওই অভ্যাসের কারণে, মেধার কারণে। দ্বিতীয়ত হলো তারা যখনই মেধাবী হয় তাদেরকে নিয়ে তাদের পিতা মাতা, আত্মীয় স্বজন সবাই স্বপ্ন দেখেন। তো স্বপ্ন দেখে তাদেরকে ঘি, মাখন, পোলাও, কোরমা, দুধের স্বর, মানে পরিবারের সবাইকে বঞ্চিত করে তাদেরকে খাওয়াতে হবে। তারপর ধরুন একটা দরিদ্র পিতা, তার পরনে লুঙ্গি নেই, তার গামছাটাও ছিঁড়ে গিয়েছে, বা সে যদি রিক্সা চালক হয় তার টায়ারটা অবিলম্বে পাল্টানো দরকার। কিন্তু এ সকল কর্ম না করে সেই দরিদ্র পিতা প্রায় করে কি, মানে তার সেই মেধাবী ছেলেটি তাকে সুটেড বুটেড করে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। এই স্বার্থপর শ্রেণীটা যখন আমলা হন, কামলা হন, তারা প্রথমত অকৃতজ্ঞ হয়ে পড়ে, ক্ষেত্র বিশেষে কৃতজ্ঞ, যারা উপকার করে তাদেরকে ক্ষতি করে। এরা ভীষণ রকম অসামাজিক এবং ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। থার্ড যে কারণটি হলো, তারা ক্ষমতায় বসার পর যখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায়, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা পায়, ঠিক ওই সময়টাতে তাদের যে অতীতের বেদনা, না পাওয়ার কষ্ট, তাদের যে ঈর্ষা, প্রায় সব জিনিসগুলোই তারা ওই চেয়ারে বসে বাস্তবায়ন করার চেষ্টা করে। এর কারণে হয় কি, যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চায়, তাদের চেয়ারটা বাঁচাতে চায়, ক্ষমতাধর লোকদের সঙ্গে গন্ডগোল তারা করতে চায় না ইন জেনারেল। তো এর প্রেক্ষাপটে কি হলো, এখন যে বাতাস, সেই বাতাস তারেক রহমানের বাতাস। এখন যে পরিবেশ, বিএনপির পরিবেশ। এখন যে আওয়াজ, সেটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশের আওয়াজ। আমাদের মাথা গরম হয়ে গেছে, কে আগে যাবে। এতকাল জান্নাতের টিকিট আশা করত, এতকাল নতুন বন্দোবস্তের কথা চিন্তা করত, কত বাচ্চা ছেলেদের ব্যাগ টানত। এখন তারা তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা দেওয়ার জন্য যে দৌড়দৌড়ি করছে, ছুটোছুটি করছে, এবং জনগণের সঙ্গে তারা যেভাবে প্রতিযোগিতা করে আগে যাওয়ার চেষ্টা করছে, এই দৃশ্য দেখে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন এই গত 17 মাসে, জামাত এবং এনসিপি, তাদের মাথা গরম। এখন তারা না পারছে বলতে, না পারছে সহ্য করতে, তাদের অঙ্গ জ্বলে যাচ্ছে। কেন? গত
17 মাসে তারাও তো ঠিক সেম কাজই করেছে। তখন তো বিএনপির গাত্রদাহ হয়েছে, গায়ে জ্বালা হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি তখন যেভাবে বলতে পারেনি, তদ্রূপ এখনো জামাত বলতে পারছে না। তারা টিপ্পনি কাটছেন বিভিন্ন প্রেক্ষাপটে, কথার পিঠে কথায়, বিএনপিকে, তারেক রহমান সাহেবকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তারপর বেগম খালেদা জিয়াকে সুযোগ পেলেই তারা টিটকারি করার চেষ্টা করছে। তো এই অবস্থাতে বলতে গেলে এখন তারা যে সকল কথাবার্তা বলছেন, যেটা 1-2 মাসে আগে কল্পনাও করা যেত না। তারা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছে। নির্বাচনটা যদি হয় সেক্ষেত্রে একটি বিশেষ দলের দিকে প্রশাসন ঝুঁকে আছে, এটা ভালো হবে না, এই ধরনের কথাবার্তা বলছে। আবার হালকা পাতলা হুমকিও দিচ্ছে। এটা দেখে মনে হচ্ছে যে তারা খুব ভয় পেয়ে গেছে, ভীষণ রকম তারা ভয় পেয়ে গেছে। এবং নির্বাচন যদি হয় সেখানে তাদের যে পরাজয়, এটা অবারিত এবং অবধারিত, আরো যদি বলি নিশ্চিত। এই আতঙ্ক তাদেরকে তাড়া করছে। এটা কিন্তু আমার কথা না, আমি সাইকোলজিক্যালি ব্যাখ্যা করছি। তো এই তাড়া করার ফলে আপনি দেখবেন যে গত সেই 25 তারিখ থেকে এখন পর্যন্ত জামাতের যে সকল বড় বড় নেতা, যাদের মানে পোশাকের দিকে তাকালে মনে হতো তারা রাজা হয়ে গেছেন, তারপর তারা অনেকেই বডিগার্ড নিয়ে ঘুরতেন, তারপরে নতুন নতুন গাড়ি, তারা সাধারণত সাধারণ গাড়িতে চড়তেন, এখন ইদানিং তারাও সেই লেক্সাস, তারপর প্রাডো জিপ, ল্যান্ড ক্রুজার, এ সকল দামি দামি গাড়িতে তারা চড়ছেন। তো এই 25 তারিখের পরে এটাতে কিছুটা ভাটা দেখা দিয়েছে। তাদের কাছে যেভাবে রাষ্ট্রদূতরা যেতেন, ব্যবসায়ীরা যেতেন, এবং এই এখন তারেক রহমান সাহেবের কাছে যারা যেতেন, তারাও একসময় তাদের কাছে গোপনে প্রকাশ্যে ধর্ণা দিতেন, ইদানিং তারা দিচ্ছেন না। এটা তাদের কাছে ভীষণ রকম একটা অপমান, অমর্যাদাকর এবং কষ্টের। এই কষ্টটা তারা প্রকাশ করতে চাচ্ছেন, এবং সেই প্রকাশ যদি তারা গণতান্ত্রিক উপায় সুন্দরভাবে করেন, এটি বিএনপির জন্য, জামাতের জন্য, সকলের জন্য খুব ভালো হবে। কিন্তু কোনো কারণে যদি তারা সেই মনের ক্ষোভ মনের মধ্যে রেখে গুপ্ত সংগঠনের মতো কোনো কাজ করে বসেন, অথবা দেখা গেল যে হঠাৎ রাগ হয়ে যান, এবং 1996 সনে তারা যে কাজ করেছিলেন, যে শেষ মুহূর্তে সকল দলের সঙ্গে একত্র হয়ে পার্লামেন্ট বর্জন করেছিলেন এবং পার্লামেন্ট থেকে পদত্যাগ করে সে একটা 15ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে অনিবার্য করে তুলেছিলেন এই জামাত। তো কাজেই সেই জামাত এখন এই সময়টিতে এসে অতীতের যে কোনো সময়ের চাইতে এখন তারা খুব সেন্সিটিভ অবস্থার মধ্যে আছে। প্রথম হলো যে অতীতে তারা একটি বিশেষ দলের, মানে আইদার আওয়ামী লীগের অথবা বিএনপির, কখনো জাতীয় পার্টির, তারা সাহায্যকারী অক্সিলারি ফোর্স হিসেবে তারা রাজনীতি করেছে। কিন্তু এইবার তারা নিজেরাই একটা প্রাইম ফ্যাক্টর। তারা হয়তো আগে আশা করেনি যে সংসদীয় প্রধান বিরোধী দল হবে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরোধী দল, 30-35টি সিট হয়তো তারা আশা করত, যেটা যদি কারোর সঙ্গে জোট হয়, বিএনপি অথবা আওয়ামী লীগের সঙ্গে যদি তাদের একটা নির্বাচনে জোট হয়, তাহলে তারা 30-35টি সিটে জয়লাভ করে আসতে পারবে। আর এই সময়টিতে এখন তারা এই নতুন পরিস্থিতিতে, আওয়ামী লীগের অবর্তমানে তারা চিন্তা করেছে যে তারা সরকার গঠন করতে পারবে, ভীষণ রকম সরকার গঠন করতে পারবে। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে, তাতে তাদের ভাবতে হচ্ছে যে একবার তারা নির্বাচন করে নাকি 2 না 3টা সিট পেয়েছিল। তো এখন এক্ষেত্রে এবারও কি 2 বা 3টা সিট আসবে কিনা? যদি তাই হয় তাহলে তো মানে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না, ইঁদুরের বিষ খেয়ে মরতে হবে। যে বড় বড় কথাগুলো বলা হয়েছে, যা কিছু করা হয়েছে, যে শান শকত, এবং জামাতের অফিসটা কিভাবে সাজিয়েছে আপনি দেখেছেন। বিএনপি অফিসের চাইতে জামাতের অফিস অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই সাজানোর কারণটাও মূলত তারা ক্ষমতায় চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বিশেষ করে তারেক রহমান সাহেব যতদিন লন্ডনে ছিলেন, ততদিন যত সহজে মির্জা আব্বাস, তারপরে মির্জা ফখরুল সাহেব, তারপর সালাউদ্দিন সাহেব, তাদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে যেভাবে নাস্তানাবুদ করা যেত, যমুনায় ভয় দেখিয়ে
তাদেরকে যেভাবে নাস্তানাবুদ করা যেত, একবার যমুনাতে ডাকা হতো, আবার যমুনা থেকে তাদেরকে পাত্তা না দিয়েই আবার ঠিক হাউ মাউ এলোমেলো ফাউ ফাউ কিছু কথাবার্তা বলে তাদেরকে সেখান থেকে বিদায় করা হতো, সেটি এখন হচ্ছে না। তারেক রহমান সাহেব আসার পরে এখন কে যমুনা, কে বঙ্গভবন, কে প্রধান উপদেষ্টা, কে রাষ্ট্রপতি, এই জিনিসগুলো নিয়ে না মানুষের কোনো মাথা ব্যথা নাই। কে জামাতের আমির, কে গণ অধিকার পরিষদের সভাপতি, এসব জিনিস নিয়ে মানুষের এখন মানে যাকে বলা হয়, আমাদের বাঙালির উপরে মানুষের রাগ হয় এমনি এমনি হয় না, মানে এরা কাউকে মাথায় তুলতেও সময় নেয় না, আবার মাথা থেকে আষাঢ় দিতেও নামিয়ে আষাঢ় দিতে তাদের দেরি লাগে না। এই 17 মাসে তারা 17 বার বিভিন্ন জোয়ারের কারণে, ভাটার কারণে পক্ষ পরিবর্তন করেছে। তো সেই জোয়ারটি এখন বিএনপির দিকে, আর ভাটাটি এখন জামাতের দিকে। তো এটা দেখে জামাতের যে কথাবার্তা, হাপিত দেশ, এগুলো শুনে মনে হচ্ছে যে জামাত কি আসলে বিএনপি যে বিজয়ী হবে, তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হবেন, এটা কি তারা মেনে নিয়েছেন? আর যদি তা না হয়, অতি সম্প্রতি জামাতের আমির জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন এবং বের হয়ে এসে তিনি জাতীয় সরকারে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে আমরা যদি জয়লাভ করি, মানে জামাত যেটা এই মুহূর্তে অবস্থা হলো শুয়ের পেছন দিয়ে যদি উট ঢুকে, সেটাও সম্ভব নয়। এই জন্য কথা বলতে গিয়ে যে আমরা যদি সরকার গঠন করি, সেক্ষেত্রে বিএনপিকে আমরা জাতীয় সরকারে স্থান দেব। তো যেহেতু নির্বাচনের আগে, সিমিলারলি ভাইস ভার্সা, যদি বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে যদি জামাতকে তারা ডাকে জাতীয় সরকারে অংশগ্রহণ করার জন্য, জামাত আসবে, আমরা দেশটা গঠনের জন্য এই কাজগুলো করতে চাই। খুব নেহায়েত একেবারে নিষ্পাপ কথাবার্তা। কিন্তু যে শিক্ষা বিএনপি পেয়েছে গত 17 মাসে, যে শিক্ষা তারা পেয়েছে 2018 থেকে 2025 সন পর্যন্ত, যে শিক্ষা তারা পেয়েছে 2001 থেকে 2005 পর্যন্ত, বিশেষ করে 1/11-এর সময়, সেক্ষেত্রে বিএনপির যারা লোকজন রয়েছে তাদেরকে যদি বলা হয় তোমাদের কুচি কুচি করে কেটে বিভিন্ন জায়গাতে, কই মাছ যেভাবে মানে যাকে বলা হয় কই মাছ ক্যাচে ভিতরে মশলা ঢুকানোর জন্য, ওইভাবে তোমাদের শরীর কুচি কুচি করে কাটা হবে, আর ভিতরে লবণ এবং মরিচ ঢুকিয়ে দিতে হবে। এটা হলো একটা অপশন। আর দ্বিতীয় অপশন হলো জামাতের সাথে গলাগলি করে তারপর শেষে সেই 2001-2006-এর মতো তোমরা যে একটা জামাত বিএনপি সরকার চালাতে, ওইরকম একটি জাতীয় সরকার গঠন করে সবাইকে নিয়ে মিলেমিশে রাজনীতি করো। এই কথা বিএনপির যারা লোকজন রয়েছেন, কর্তা ব্যক্তি রয়েছেন, তারা কতটা মান্য করবেন, কতটা গ্রহণ করবেন, আমি কিছু বললাম না, শুধু আপনারা নিজেরা নিজেরা একটু চিন্তা করেন।